শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। রাজনৈতিক মহলে জল্পনার অবসান ঘটিয়ে শনিবার বহরমপুরে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন শাহনাজ বেগম। উল্লেখ্য, কয়েকদিন আগে তিনি জেলা পরিষদের সদস্যার পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর আগে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে সরব হয়েছিলেন শাহনাজ বেগম। সেই ঘটনার পর থেকে তার রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয় জোর জল্পনা। অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়ে সে জল্পনার ইতি টানলেন তিনি। এই যোগদানকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মুর্শিদাবাদ জেলার মানুষ নিশ্চয়ই শাহনাজ বেগমের নামের সঙ্গে পরিচিত। একটা সময় তিনি আমাদের দলের নেত্রী ছিলেন, তাকে আমরা জেলা পরিষদের সদস্য করেছিলাম। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল দলের অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন। তারপর তার মনে হয়েছে না, কংগ্রেস দলে ফিরে আসা উচিত। তিনি ফিরে এসেছেন, আমরা তাকে উষ্ণতার সঙ্গে গ্রহণ করেছি। যে দলই করুক, শাহনাজ বেগম একজন সৎ ব্যক্তিত্ব। তার সম্পর্কে কখনো আমি কেন কোনো দলই বলতে পারবে না যে সে দুর্নীতির আশ্রয় নিয়েছে বা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থেকেছে। একটা স্বচ্ছ সৎ চরিত্রের নারী হিসাবে শাহনাজ বেগম এই মুর্শিদাবাদ জেলার একটা পরিচিত নাম। তিনি শিক্ষিতা, ভালো লেখেন। অতএব আমি মনে করি কংগ্রেস দল তাকে আবার নতুন করে তাদের দলে পেয়ে আগামী দিনে অনেক উপকৃত হবে। সম্মানীয়, আমি ওনাকে স্যারই বলি। এখনো যেহেতু আমার কলেজের গভর্নিং বডির উনি প্রেসিডেন্ট ছিলেন, তাই আমি স্যার সম্বোধনটাই করি। উপস্থিত আছেন স্যার, মনস্তা, জালাল ভাই, জয়ন্ত দা, সবাই আমার জেলা পরিষদের সহকর্মী, এখানে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, দলমত নির্বিশেষে যারা আছেন, পথচারী, সকলকে আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে কেন আজকে তৃণমূল কংগ্রেস ছেড়েছি তা ইতিমধ্যেই আমার ফেসবুক পেজে আমি কিছুটা, সম্পূর্ণটা নয়, বেশ কিছুটা সেখানে উল্লেখ করেছি। আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি আর কি। তো জেলা পরিষদে যখন প্রতিবাদগুলো আমি ইন্টারনাল করছিলাম, দলকে জানাচ্ছিলাম নানান দুর্নীতি, এবং সেই দুর্নীতি দেখুন না, ওরা বলেছে আমার এভিডেন্স চাই। তো আমি আজকে এভিডেন্স এনেছি আপনাদেরকে। আমি সাংবাদিক বন্ধু যারা, আপনাদেরকে আমি এভিডেন্সগুলো দেব, আপনারা কিন্তু কোয়ারিজ করবেন যারা এভিডেন্স আমার কাছে চেয়েছেন তাদের কাছে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো আমি প্রত্যেকটি এভিডেন্স দিয়ে দলের আভ্যন্তরীণ জায়গার একদম প্রাইমারি লেভেল টু আপার লেভেল, মানে সিএম দলনেত্রী পর্যন্ত না হলেও কম করে আমার 20খানা চিঠি করা আছে। শুধু তাই নয়, যখন হেলিস্টনের 700 কোটি টাকা দুর্নীতি হলো, আমি দপ্তরের কর্মদক্ষ হলাম, তখন আমার মনে হয়েছিল যে এটা যদি আমি না জানাই তাহলে তার দায়টা আমার উপরেও এসে পড়ে। ফলে আমি 700 কোটি টাকার হেলিস্টনের শিলাবৃষ্টির সমস্ত কোরাপশনের নথি ব্যাংক থেকে তুলে তার প্রত্যেকটা চেক ডিটেলস দিয়েছিলাম, যে চেকগুলো কোন কোন ব্যাংকে কোথায় কোথায় ভাঙানো হয়েছে। 700 কোটি টাকা এই মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের টাকা। হয়নি, কিছু লাভ হয়নি। সেটা প্রদীপ মজুমদারের টেবিলেই থেকে গেছিল। আমি জানতাম, সেদিন আমি বুঝে গেছিলাম যে আমি যতই দুর্নীতি নিয়ে বলি না কেন, আমি আস্তে আস্তে একা হয়ে যাব। আমার কোনো সমস্যার, এই সমস্যার সমাধান হবে না, কেননা দুর্নীতিটাই ওদের হাতিয়ার। আস্তে আস্তে প্রশাসনিক বৈঠকে তুলতে শুরু
করলাম, আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছেন এগুলো। আমি আজকেই সিদ্ধান্ত নিলাম কংগ্রেসের ব্যাপারটা নয়। আমি প্রথম থেকে বার তৃণমূলকে অ্যালার্ট করার চেষ্টা করেছিলাম, কারণ আমি নিজে কখনো দুর্নীতিতে যুক্ত হইনি, আমি আগামী দিনেও কখনো দুর্নীতিতে যুক্ত হব না, আপনারা নিশ্চিত থাকতে। তাই দুর্নীতির দায়ভার নিয়ে এই জেলা পরিষদের একজন সাধারণ মেম্বার হয়ে থাকার চাইতে আমার মনে হয়েছে যে দল আজ ক্ষমতায় কেন্দ্রেও নেই, রাজ্যেও নেই, ন্যাচারালি আমি কোনো লোভে এখানে আসিনি। আপনারা বুঝতেই পারছেন, আমি এখানে এসেও যেখানে শূন্য জায়গা দেখব সেখানে সংগঠন তৈরি করব এবং আগামী দিন মুর্শিদাবাদ জেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আমার সর্বশক্তি নিয়োগ করব এবং আগামী দিন দেখবেন এই কংগ্রেসে কারা কারা জয়েন করে। আমি এক্ষুনি বলছি না, আপনাদের 22 একটা মাথায় ঘুরছে, 22টা বেরিয়ে যাক, তারপরে কারা কারা কংগ্রেস ছেড়ে এই কংগ্রেসে এসে পুরনো দলে ফেরে আপনারা ঠিক সময় হলে দেখতে পাবেন। আজকে আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে আবারও সাংবাদিক ভাইদের রিকোয়েস্ট করব, আমার এই এভিডেন্সগুলো শুধু আমি একটা সামান্য এনেছি, 100টা 5টা বলতে পারেন, এখনো 95টা আছে। আমি ফাইল খুঁজতে হবে বলে আমি এখন যেটা হাতের কাছে পেয়েছি সেটাই এনেছি। তো এই কথাই অ্যাটলিস্ট আপনারা আজকে কোয়ারিজ করবেন তাদেরকে, এই এভিডেন্সগুলোর উত্তর ওদের দিতে হবে। যদি উত্তর দিতে পারে ওরা যা বলবে আমি মেনে নেব, আর যদি না দিতে পারে তাহলে ওদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। যদি ওরা ব্যবস্থা না নেয় আইনি লড়াই যেতে আমি 1 ইঞ্চি দ্বিধাবোধ করব না, কিন্তু আমি ছাড়বো না, আমি আইনি লড়াই করব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, স্যার জিন্দাবাদ। তেলের স্লিপ যেখানে কোনো সভাধিপতির ফাইনান্সিয়াল পাওয়ার নাই, মানে স্লিপ ইস্যু করতে পারে না, সেখানে দেখুন এই যে রুবিয়া সুলতানা তেলের স্লিপ, মায়া ফিলিং স্টেশন, দেখুন উপরে লেখা আছে। এখানে ইনি এই স্লিপের গোছা গোছা বান্ডিল ওনার কাছে রাখা আছে, যখন মনে হয় উনি এই স্লিপটাকে ইস্যু করে মায়া ফিলিংসের মালিককে দেন আর তার বিনিময়ে টাকা নেন। এটা জিজ্ঞেস করুন সইটা তার কিনা, টাকাটা তিনি নেন কিনা, তার এই পাওয়ারটা আছে কিনা। হলো পারছেন না? আচ্ছা, এইটা কোন মাসের আপনাদের দেখাই। এই যে ফুয়েল, আমি 3 মাসের হিসাব বলছি আপনাদেরকে, যে 3 মাস শুধুমাত্র 2023 সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 3 মাস, এই 3 মাসের তেলের দাম জরিমানা, মানে জরিমানা অতিরিক্ত তেল বাবদ তিনি কত ফেরত করালেন? তিনি ফেরত করালেন 2,98,000। এই দেখুন 2,98,065 টাকা এই জরিমানাটা উনি ফেরত দিলেন। দেখুন রুবিয়া সুলতানার নিজের সই করা, মুর্শিদাবাদ জেলা পরিষদ। তিনি স্বীকার করে নিলেন যে আমি যে প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নটা সঠিক ছিল, তিনি তেল চোর, ফলে তিনি তেলের চুরির টাকা নিজে সই করে জেলা পরিষদের এতে দিলেন। নোটশিটটা কি আছে এবার নোটশিট দেখুন, অফিসিয়াল মানে জেলা পরিষদের নোটশিট দেখুন। জেলা পরিষদের এফসিসিও তিনি নোটশিট দিচ্ছেন। কি নোটশিট দিচ্ছেন? তিনি নোটশিট দিচ্ছেন যে তিনি প্রেয়ার করেছেন এই টাকাটা তেলের ফুয়েলের পেনাল্টি বাবদ, তার নোটশিট দিচ্ছেন জেলা পরিষদের এফসিসিও। এইগুলো প্রমাণ নয়, এগুলো এভিডেন্স নয়। আপনি সভাধিপতিকে এবং এই সভাধিপতির যিনি গাইডেন্স জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করুন, তারা এটা জানে না? তারা এটা জানে না। এই সমস্ত বিষয় নিয়ে কি আপনি তাহলে কংগ্রেসে যোগ দিলেন? হ্যাঁ, আরো আছে, ওয়েট করুন, আরো আছে, অনেক আছে, এর শেষ হবে না। তাহলে 2023 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বললাম আপনাদের। এবারে দেখুন, তাহলে কারেকশন হওয়ার কথা 2024 সালের জানুয়ারি। দেখুন এই ফুয়েল চুরি 2024 সাল, দেখুন 1834 লিটার,
আমি যখন সহকারী সভাপতি ছিলাম, আমি যখন কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী, তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি চষতাম। আমার 300 লিটারের বেশি কোনোদিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে। রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান, দেখতে পাবেন 300-র বেশি ফুয়েল আমি মাসে কোনোদিন তুলিনি। এত মুর্শিদাবাদ জেলা চষে। যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন, এই ফুয়েলে হিসাব করুন আপনারা, যা কিলোমিটার এবং ফুয়েল, তাতে একটা মানুষ যদি 30 দিন গাড়ির উপরে শুয়ে থাকে, 24 ঘন্টা গাড়ি চলে, তাতেও এই ফুয়েলটা শেষ হবে না। আমি তেল চোর আমরা বলবো না। আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি, অনেক প্রুফ সহ। না সিএম, না জেলা, না ডিএম, প্রশাসন, না জেলা পরিষদ, কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। একজন একটা আরটিআই করেছে, হ্যাঁ, একটা টেন্ডার করেছে, একটা টেন্ডার হয়েছে সোলার লাইট। এই যে 2 নম্বরটা দেখুন, 2 নম্বর সিরিয়ালটা দেখুন। এই সিরিয়ালটা হচ্ছে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের জন্য টেন্ডার হলো। কেমন? এই টেন্ডারে যে পেপার সাবমিট করলো, পেপারটা হচ্ছে একজনের হুগলিতে বাড়ি। সে মেমো নাম্বারটা দেখুন 276। কেমন? এই মেমো নাম্বারটা 276। এটা কিসের? কনস্ট্রাকশন অফ রোড, রাস্তার পেপার। পার্টিসিপেট করলো কোথায়? জলে। এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিল কয়েক কোটি টাকা। এভিডেন্স চাই ওদের সভাধিপতি বা ওদের জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি, তাকে এভিডেন্সগুলো দিন, দিয়ে বলুন যে এর বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা নিচ্ছে। যদি না নেয় আমি হাইকোর্ট করব। কারণ যেটা আরটিআই হয়েছে, সে আরটিআই এর উত্তর মিথ্যা দিয়েছে। তো দুর্নীতি, আপনি কি হাইকোর্টে বা কোর্টের দ্বারস্থ হচ্ছেন? শিওর। ওরা আগে কি করছে দেখি। ওরা তো বলেছে এভিডেন্স। ওরা জানে না জেলা পরিষদে কি হয়, ওরা জানে না জেলা পরিষদে সন্ধ্যার পরে কি হয়, ওরা জানে না, এই জেলায় থাকে না। যদি না জানে, কিসের জেলা সভাপতি? না জানলে তো, যদি তার জেলা পরিষদ কেমন চলছে, কিভাবে চলছে এটা না জানে, তাহলে সে কিসের জেলা সভাপতি? সে জানে না যে অর্থের মতো একটা বডি যার 9 মাস কোনো মিটিং হয়নি, তাহলে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে? সে জানে না পূর্তের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সে 2 বছরে 2-3টে মিটিং করছে, কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাঘাটের কাজ হচ্ছে গোটা জেলার জানে না। যদি সে না জেনে থাকে, তাহলে অপদার্থ জেলা সভাপতি, তার পদত্যাগ করা উচিত। আর যদি সে জেনে থাকে, তাহলে জ্ঞান পাপী, অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজের পাপটাকে খণ্ডন করার চেষ্টা করুন। লড়াই করার জন্য কি লড়াইটা তো আমি দীর্ঘদিন করছিলাম, করার জন্য কি কংগ্রেসে যোগদান করবেন? 100 বার। আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার। আমি ভেতরে থেকে প্রচুর লড়েছি। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। কেন আছে? এখানে তো ক্ষমতার লড়াই নেই, চুরিরও জায়গা নেই। তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। আমার যেটা করতে ভালো লাগে, আমি সাংগঠনিক লোক, আমার সংগঠন করতে ভালো লাগে, আমি সংগঠন করব। এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসে। কারণ হচ্ছে যে এই জেলার মানুষ তো আমরা, আপনারা সবাই, জেলাটা সুস্থ থাকলে, জেলাটা ডেভেলপমেন্ট হোক, এটা আমরা সবাই চাইবো। দুর্নীতির সাথে লড়তে আমি দেখলাম যে এই তৃণমূল সংশোধন হবে না। কারণ তৃণমূলের একদম গ্রাসরুট থেকে করাপশনে ভর্তি, আপাদ মস্তক, একদম বুথ সভাপতি থেকে, একটা বুথের কর্মী থেকে, একদম আপার লেভেল মুখ্যমন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে। ন্যাচারালি আমার চিঠিগুলো বেকার লিখেছি, পয়সা খরচ করেছি, সময় নষ্ট করেছি। আমি দেখলাম যে দলের ভিতরে থেকে দলকে আমি অনেক মার্জিত, সংযত হওয়ার চেষ্টা করেছিলাম, হলো না। আমি তো দুর্নীতির সাথে আপোষ করে চোরের জেলা পরিষদের তকমা নিয়ে থাকবো না। তো আমি স্বাভাবিকভাবে জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি। এবারকার লড়াইটা আমার ওরা দেখবে। আমি ভেতর থেকে শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলের বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে।
তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।